আজকে যে গল্পটি পাঠ করে শোনাবো তার নাম বদলা। গল্পটি লিখেছেন অমিতা নন্দী। দিনটা ছিল রবীন্দ্র জয়ন্তীর একটা সুন্দর সকাল। নীরা সেদিন ওর প্রেমিক রাহুলের সাথে তুমুল ঝগড়া করে সব সম্পর্কের অবসান ঘটিয়ে সদ্য কলেজে ঢুকেছে। মাথায় তখন যেন আগুন জ্বলছে মেয়েটার। বিগত একটা বছর ধরে রাহুলের অন্যায় আবদার মানতে মানতে সে ক্লান্ত। এখানে যাবে না, ওখানে যাবে না, এর সাথে মিশবে না, ওর সাথে কথা বলবে না, খোলামেলা পোশাক পরবে না। মানে এরকম গণ্ডির মধ্যে বেঁচে থাকতে গিয়ে তিলে তিলে মরে যাচ্ছিল নীরা। এতদিন নির্বিবাদে সব মেনে নিলেও কিছুদিন ধরে ওর মনে হচ্ছিল ওদের ভালোবাসায় বিশ্বাসের কোনো জায়গায় আর অবশিষ্ট নেই। তাই সেদিন অনেক বোঝানোর চেষ্টা করেছিল নীরা রাহুলকে, কিন্তু রাহুল শোনেনি। কলেজের উল্টো দিকের বটগাছের গোড়ায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা কাটাকাটি চলেছিল দুজনের। চরম অপমান করেছিল সে নীরাকে। এমনকি সেদিন নীরার কলেজের বন্ধুদের নিয়েও ভীষণ নিম্নমানের কথাবার্তা বলেছিল রাহুল। বিগত একটা বছরে নীরার কোনো বন্ধু ছিল না। শুধুমাত্র রাহুলের কথা মানতে গিয়ে সে হারিয়েছিল পুরনো সমস্ত স্কুলের বন্ধুদের। তারপরে এই কলেজে এসে যে ছেলে মেয়েগুলোকে নতুন বন্ধু হিসেবে পেয়ে ওর জীবনে আবার করে বাঁচতে শিখেছে, তাদের নামে কথাগুলো ঠিক মেনে নিতে পারেনি। তাই নীরাও সেদিন আর চুপ করে থাকেনি। একরাশ মন খারাপ আর রাগ নিয়ে রাহুলের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিল এক নিমেষে। হলুদ শাড়িতে অপরূপা নীরার চোখের কাজল ঘেঁটে গেলেও তাকে তখনও ততটাই মোহময়ী লাগছিল। আর সেই মুহূর্তে কলেজে ঢোকার সাথে সাথে শাহরুখ খানের ভঙ্গিমায় একগোছা লাল গোলাপ বাড়িয়ে দিয়েছিল জয়। আর 5জন বন্ধুর মতো জয়ও ছিল নীরার ভালো বন্ধু। কিন্তু নীরা ওকে শুধুমাত্র ভালো বন্ধু হিসেবে ভাবলেও নীরার প্রতি জয় সেই প্রথম দিন থেকেই দুর্বল। মাস 6 আগে যখন সবে সবে ওরা উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে, ভালো লাগাটা ঠিক তখন থেকেই। জয় যেদিন প্রথম ওকে দেখে তখন সে নীরার নামও জানতো না, শুধু জানতো একটা শান্ত নম্র মিষ্টি ফুলের মতো মেয়ে, রোজ সকলের অলক্ষ্যে শুধু ফোনে কারোর সাথে ফিসফিসিয়ে কথা বলে, হাত নেড়ে বোঝানোর চেষ্টা করে অনেক কথা। নীরবে তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে একরাশ নোনা জলের বাড়িধারা। তারপর হঠাৎই চুপ করে যায় মেয়েটা। বোঝা যায় ওপার থেকে ফোনের লাইন কেটে গিয়েছে। তারপর সে হতাশ চোখে চেয়ে থাকে সে কলেজ করিডর ধরে হাতে হাত রেখে পেরিয়ে যাওয়া ছেলে মেয়ে দুটির দিকে। এমন একটা নিষ্পাপ মেয়ের জীবনে কি এমন দুঃখ থাকতে পারে যা দিনের পর দিন চোখের জলে বিদ্ধ করে? কথাটা বারবার জয়কে ভাবাতো। অবশেষে জয় নিজে থেকে নীরার সাথে বন্ধুত্ব পাতায়। প্রথম দিকে নীরা যদিও বন্ধুত্ব করতে চায়নি, কিন্তু দুজনের একই সাবজেক্টে অনার্স থাকায় বন্ধুত্ব হতে বেশি দিন সময় লাগেনি। আর তাছাড়া জয় একজন অত্যন্ত ভালো ছেলে, পড়াশোনায় যার মেধা তুখর, এবং নিজের ভালো ব্যবহারের সুবাদে সে মানুষের মনে খুব সহজেই জায়গা করে নিতে পারে। তাই নীরা না চাইতেও অল্প কিছুদিনের মধ্যেই ওদের বন্ধুত্ব হয়ে যায়। নীরাকে নিজের বন্ধু গ্রুপের সাথেও পরিচয় করে দিয়েছিল জয়। জয়ের মতো জয়ের বন্ধুরাও ছিল প্রচন্ড ভালো, মিশুকে এবং হেল্পফুল। কলেজে নিজের বিশেষ কোনো বন্ধু না থাকায় জয় এবং জয়ের বন্ধুরাই ধীরে ধীরে হয়ে উঠেছিল নীরার খুব কাছের, যাদের সাথে কথা বলতে নীরাকে দুবার ভাবতে হতো না। সে মন খুলে ছোট্ট শিশুর মতো খিলখিলিয়ে হাসতে পারত, যা হয়তো সে রাহুলের সাথে কোনোদিনই পারেনি। হয়তো বন্ধুত্ব আর প্রেমের মধ্যে এটাই তফাৎ। একজন ভালো বন্ধু হিসেবে জয়কে নীরা তার নিজের ভালোবাসার সমস্ত কথা জানিয়েছিল তার আর রাহুলের মধ্যে একটু একটু করে বেড়ে ওঠা দূরত্বের কথা। জানিয়েছিল রাহুল ছাড়া আর কাউকে সে তার হৃদয়ে স্থান দিতে পারবে না। এমনকি জয়ের কাছে সে অনেক সময় সাজেশনও নিত যে তার কি করা উচিত। আর সেই জয়ের কাছ থেকে এহেন আচরণ সেদিন নীরা কিছুতেই মেনে নিতে পারেনি। এমনিতেই রাহুলের সাথে সদ্য সম্পর্ক ভাঙার দুঃখটা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। তাই রাগের বশে স্থান কাল পাত্র বিবেচনা না করেই দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সকলের সামনে নীরা সপাটে চড় কষিয়ে দিয়েছিল জয়ের গালে। ব্যথাটা শরীরের থেকেও বেশি লেগেছিল জয়ের মনে। সেই মুহূর্তে আর একটা কথাও না বাড়িয়ে জয় চলে যায় সেখান থেকে। দুদিন কলেজেও আসেনি। তারপর কিছুটা সময় নিয়ে নিজেকে সামলেছিল নীরা। বুঝতে পেরেছিল নিজের ভুল। তারপর অনেকবার ক্ষমা চেয়ে জয়কে অবশেষে ফিরিয়ে আনতে পেরেছিল সে। জয়ের সাথে কথা বলে জানতে পেরেছিল ওকে এক টুকরো খুশি উপহার দিতেই জয় সেদিন গোলাপ ফুলের গোছা এনেছিল। আর কিছুটা বাধ্য হয়ে
হলুদ গোলাপ না পাওয়ায় তাকে কিনতে হয়েছিল লাল গোলাপ। এছাড়া তার আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। নিজের চোখে এক ধাপ নিচে নেমে গিয়েছিল সেদিন নীরা। আর সেই সাথে অনেকটা রেসপেক্ট বেড়ে গিয়েছিল ওর জয়ের প্রতি। রাহুলের সাথে ভেঙে যাওয়া সম্পর্কটা যখন নীরাকে চরম ডিপ্রেশনে নিয়ে যাচ্ছিল, তখন ম্যাজিকের মতো জয়ের উপস্থিতি ওকে প্রবল মানসিক জোর প্রদান করত। জয় ওকে সব জায়গায় প্রোটেক্ট করত, খেয়াল রাখতো ওর ভালো মন্দ লাগার, প্রতিনিয়ত খবর নিত ওর খাওয়া ঘুমের। জীবনের প্রতি মুহূর্তে জয় ওকে উৎসাহ দিত ওর হারিয়ে যাওয়া প্রতিভাগুলো ফিরিয়ে আনতে। বলতে গেলে এক কথায় জয় নীরাকে এক নতুন জীবন দর্শন শিখিয়েছিল। একজন ভালো বন্ধু হিসেবে জয় ওকে যা দিয়েছে, একজন প্রেমিক হিসেবে রাহুল কোনোদিনই তা দিতে পারেনি। এমনকি নীরার মাও একসময় জয়কে প্রচন্ড ভরসা করতে শুরু করেন। আর এভাবেই একটু একটু করে কেটে গেছে একটা বছর। জয় আর নীরা দুজনে দুজনকে ভালোবাসতে শুরু করেছে প্রায় 6 মাস হতে চলল। সময় কিভাবে পেরিয়ে যায় সত্যিই বোঝা মুশকিল। আসলে একটি ছেলে আর একটি মেয়ে ভালো বন্ধু হয়ে বেশি দিন থাকতে পারে না। প্রেম তাদের মধ্যে একদিন ধরা দেবেই, এ কথা বোধহয় ওরা বুঝতে পেরেছিল। তাই নিজেদের কোনো মতে আর আটকাতে পারেনি। তবে এই সম্পর্কে নীরা খুব খুশি। আগের বারের মতো প্রেম আর ওর জীবনে দুঃখ বয়ে আনেনি। একটু একটু করে কাছে এসেছে ওরা। বিশ্বাসের বাঁধন ওদের মধ্যে প্রবল। ভালোবাসা মানসিক গণ্ডি পেরিয়ে স্থান পেয়েছে শরীরেও। এই নিয়ে 3বার নীরার ফোনে ভেরিফিকেশন কোড আসলো। মেসেজে লেখা আছে, ডু নট শেয়ার দিস কোড টু আদার্স। হোয়াটসঅ্যাপ ওয়েব কানেক্ট অ্যাপ থেকে 3বার লগ ইন করার চেষ্টা হয়েছে। কেউ তার হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করছে বারবার। মুহূর্তের মধ্যেই ফোনটা বেজে উঠল নীরার। রিসিভ করলো নীরা। হ্যালো। পাসওয়ার্ড চেঞ্জ করলি কেন? আমি তো সমস্ত কুকিতে ধরে ফেলবো বলে। ভেরিফিকেশন কোডটা দে। 5 মিনিটের মধ্যে যদি তুই তোর হোয়াটসঅ্যাপ কানেক্ট না করিস, তাহলে তোর সেই সেমিনুট ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে তোর নিজের অ্যাকাউন্ট থেকেই। বিশ্বাস কর, তোর যা ফিগার, তাতে লোকজন ভীষণ এনজয় করবে ব্যাপারটা। 5 মিনিট অনলি। ওপার থেকে ভেসে এলো একটা ক্রুর কণ্ঠস্বর। গলাটা নীরার খুব পরিচিত। তুই যা পারিস কর, আই ডোন্ট কেয়ার। বিছানার এক কোণে মোবাইলটা ছুঁড়ে ফেলল নীরা। কলটা ডিসকানেক্ট হয়ে গেছে। প্রচন্ড টেনসড দেখাচ্ছে ওকে। খানিক বাদে আবার মোবাইলটা তুলে নিয়ে অন্য একটা নম্বরে ডায়াল করলো সে। রিং শোনা যাচ্ছে। হ্যাঁ রে, বল। ভেসে এলো একটি পুরুষ কণ্ঠস্বর। হ্যালো, তুই রেডি তো? যা ভেবেছিলাম তাই হচ্ছে। এবার বাকিটা তোর হাতে। আমি জানি তুই পারবি, কিন্তু খুব সাবধানে। হি ইজ টু মাচ ক্লেভার। ডোন্ট ওরি, তোর সম্মান ধুলোয় মিশে যেতে আমি দেব না নীরা। এটুকু ভরসা রাখতে পারিস আমার উপর। হ্যাঁ, তুই ছাড়া আর কেই বা আছে আমার ভরসা করার। তুই সেদিন না থাকলে বোধহয় মানুষের মুখোশের আড়ালে থাকা শয়তানগুলোকে চিনতে পারতাম না। তুই আমার জন্য যা করেছিস, এখন এসব কথা থাক না নীরা। হোপ ফর দ্য বেস্ট। যথা আজ্ঞা। ও হ্যাঁ, একটা কথা। কি বল? ছবিগুলো যদি সত্যি। আমি তো আছি নাকি? এবার একটু হাসবি প্লিজ। যুদ্ধে যাচ্ছি, একটু তো হাস। তোর এই হাসিটাই যে আমার শক্তি। সত্যি, তুই যে আমার জীবনে কি তা তুই জানিস না। বেস্ট অফ লাক। ল্যাপটপটা কোলে নিয়ে আবারও বসলো জয়। বাঁ গালে হাত বোলাতে বোলাতে শক্ত হয়ে উঠল তার চিবুক। সেদিনের থাপ্পড়টা আজও ভুলতে পারেনি ও। আজও যেন দৃশ্যটা আগের মতোই টাটকা। প্রচন্ড রাগে কিবোর্ডের এন্টার কিটা প্রেস করতে থাকলো জয়। জয়জিৎ সেন। চোখ মুখ দিয়ে ঝলসে পড়ছে প্রবল হিংস্রতা। ঠোঁট কামড়ে হিসিয়ে বলল, নাও ওয়েট অ্যান্ড ওয়াচ নীরা ব্যানার্জি। তারপর মুহূর্তের মধ্যেই মোবাইলটা তুলে নিয়ে বন্ধু সম্রাটকে কল করলো সে। সম্রাট ওর অনেক দিনের বন্ধু, সেই সঙ্গে হোস্টেলের ওর রুমমেট। চোখ বন্ধ করে সম্রাটকে বিশ্বাস করে। ভাই, কোথায় তুই? রুমে আয় না, তোর একটু হেল্প চাই। নীরা ওর ফেসবুক পাসওয়ার্ডটা ভুলে গেছে, কিছুতেই লগ ইন করতে পারছে না। তুই তো হ্যাক করতে এক্সপার্ট, দেখ না যদি কোনোভাবে ওর ফেসবুক পাসওয়ার্ড ব্রেক করে নতুন পাসওয়ার্ড করে দিতে পারিস। আসছি, দাঁড়া। হেল্প করব, তবে একটা শর্তে। একদিন খাওয়াবি। খাওয়াবো ভাই, তুই আয় তো আগে শালা। কান থেকে ফোনটা নামিয়ে তার ছেলের হাসি হাসলো সম্রাট। মনে পড়ে যাচ্ছে পুরনো স্মৃতি। সম্রাট তখন সবে সবে নীরার প্রেমে পড়েছে।
নীরা সামনে এলেই কেমন নির্বাক হয়ে যেত, কিন্তু সাহস করে মনের কথা বলতে পারছিল না নীরাকে। তারপর একদিন জানতে পারলো নীরার সাথে ও ছোটবেলার বন্ধু জয়ের দারুণ বন্ধুত্ব হয়েছে। অতঃপর একটা সুন্দর চিঠি লিখে ফেললো সে নীরাকে উদ্দেশ্য করে। তারপর চিঠিটা জয়ের হাতে ধরিয়ে বলল নীরাকে পৌঁছে দিতে, এবং এও বলল যে সে নীরাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। জয় চিঠিখানা হাতে নিয়ে বেরিয়ে গেল নীরার উদ্দেশ্যে। প্রচন্ড স্বস্তি অনুভব করলো সম্রাট, তবে সেই সঙ্গে একটা প্রচন্ড ভয়ও কাজ করলো তার, শরীর মন সমস্তটা জুড়ে। তারপর হঠাৎ কি মনে হতে সেও ছুটলো জয়ের পিছু পিছু। মনে হয়েছিল আড়াল থেকে দেখবে নীরার মুখের ভাব। সম্পূর্ণ কৌতূহলের বশে সে এমনটা করেছিল, কিন্তু ভাগ্যিস সে এমনটা করেছিল, নয়তো সারা জীবনের জন্য তাকে একটা মিথ্যে ঘিরে বেঁচে থাকতে হতো। সে দেখল কিছু দূর গিয়ে জয় নিজেই চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে হাতের মুঠোয় বন্দি করল। নিজের ছোটবেলার বন্ধুকে এভাবে বদলে যেতে দেখে সম্রাট অবাক হয়েছিল। চোখ ফেটে জল আসছিল, বুকের মধ্যে চাপা কষ্টটা ভীষণ চিৎকার করে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু পারেনি সে নিজেকে প্রকাশ করতে। মুহূর্তেই সেখান থেকে সরে গিয়ে সে ক্যান্টিনের কোণে ছোট্ট টেবিলটায় নিজের জায়গা খুঁজে নেয়। খানিক বাদে যখন জয় এসে তার সামনে চেয়ারটায় মনমরা হয়ে বসে এবং হাতের মুঠো থেকে ছেঁড়া চিঠির টুকরোগুলো উন্মুক্ত করে, বুকের ভেতরটায় তার যেন কেউ ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। প্রচন্ড দুঃখের সাথে জয় জানিয়েছিল যে নীরা তার চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। জানিয়েছিল নীরা সম্রাটকে নয়, বরং জয়কে ভালোবাসে। জয়ের দৃঢ় বিশ্বাস ছিল সম্রাট ওদের দুজনের মাঝখানে কোনোদিনই আসবে না, আর সেই সুযোগটাই সে নিয়েছিল। কিন্তু জয়ের অভিনয়টা সেদিন ধরে ফেলতে সম্রাটের এক মুহূর্ত সময় লেগেছিল। রাগে দুঃখে একেবারে পাথর হয়ে গিয়েছিল সে। আর এই ঘটনার মাস দুয়েক পরেই জানা যায় জয় এবং মীরা একে অপরকে ভালোবাসে। খবরটা শুনে তখন সম্রাটের মনে হয়েছিল হয়তো জয় আগে থেকেই মীরাকে ভালোবাসতো, তাই সেদিন তাকে ওভাবে ঠকিয়েছিল। নিজেকে আবার করে বুঝিয়ে নিয়েছিল সম্রাট। জয়ের উপর তার সমস্ত রাগ কমে গিয়েছিল নিমেষেই। বন্ধুর ভালোবাসা সফল হয় সে খুশি হয়েছিল মনে প্রাণে। মনের সমস্ত রাগ দুঃখ ঝেড়ে ফেলে দুই বন্ধুতে বসেছিল মদের আড্ডায়। কিন্তু দুর্ভাগ্য, দুই পেগ মদ পেটে পড়তে জয় আর জয়ের মধ্যে ছিল না। নেশার ঘোরে গড়গড় করে উগড়ে দিয়েছিল তার সমস্ত গেম প্ল্যান। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল সম্রাটের। নিমেষে পকেট থেকে মোবাইল বের করে অগোচরে রেকর্ড করে নিয়েছিল সমস্ত কথা। তারপর ছুটে গিয়ে সে নীরাকে জানিয়েছিল সবটা। প্রমাণ হিসেবে ছিল ভয়েস রেকর্ডিং। নীরার জীবনটা এত সহজে নরক হয়ে উঠতে দিতে পারেনি সে। আর সেদিন থেকেই নীরার সাথে তার বন্ধুত্বটা পাকাপোক্তভাবে স্থায়ী হয়ে যায়। দুজনে মিলে ফাঁদ পেতেছিল জয়কে তার নিজের জালে জড়িয়ে ফেলার। স্মৃতির পাতা থেকে বেরিয়ে আসে সম্রাট, আপন মনে জয়ের উদ্দেশ্যে বলে, আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা কর জয়জিৎ সেন, ইউ উইল বি ফিনিশড। দৃশ্যগুলো আজও ছবির মতোই স্পষ্ট। ঠোঁটের কোণে ফুটে উঠেছে বাঁকা হাসি। সে হাসি মিথ্যের, সে হাসি জিতে যাওয়ার। মনে পড়ে যাচ্ছে সেই প্রথম দিনের কথা, যেদিন জয় প্রথম নীরাকে দেখেছিল। নিজের মনেই বিড়বিড় করে চলেছে সে কত কি। কি রে, কি হয়েছে? একা একা কি বকছিস? না রে ভাই, কিছু না। আর বলিস না, নীরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে, ওর ফেসবুক লগ ইন করতে পারছে না বলে। একটু দেখ না ভাই। সে আমি দেখছি, কিন্তু ভাই আগে চল মদ খাই। কোথাও যাওয়ার কি দরকার, তোর জন্য আমি সবসময় রেডি করে রাখি। এই না হলে আমার ছোটবেলার বন্ধু। চল চল, আগে দু পেগ চড়িয়ে নি, তারপর তোর পাসওয়ার্ড কিচ্ছা খতম করে দিচ্ছি। ঠিক আছে চল ভাই, কতদিন দুজনে বসে মদ খাই না। কি করে খাবি? তুমি তো বাবু এখন প্রেমে হাবুডুবু খাচ্ছ, বন্ধুর জন্য তোমার টাইম আছে নাকি? আচ্ছা, নীরার ইমেল আইডি বল। হ্যাঁ বলছি, লেখ। এভাবেই দুই বন্ধুতে কথোপকথন চলতে থাকলো অনেকক্ষণ। সাথে ৫-৬ পেগ মদও গলায় ঢেলে নিয়েছে জয়। সম্রাট অবশ্য একটা পেগ নিয়েই বসে আছে। সাথে জয়ের ল্যাপটপ থেকে চেষ্টা চালাচ্ছে নীরার অ্যাকাউন্ট হ্যাক করার, যদিও সে আদতে কোনো চেষ্টাই চালাচ্ছে না, পুরোটাই অভিনয়। ওদিকে মদ ও তার অ্যাকশন শুরু করে দিয়েছে। নেশায় মাতাল জয়ের রাগ তুঙ্গে উঠেছে। দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলতে থাকলো সে, নীরা, তোমাকে যেদিন প্রথম দেখলাম এক দেখাতেই কেমন মোহে পড়ে গেলাম। একটা নেশা ছিল তোমার মধ্যে।
একবার দেখে চোখ ফেরানো যেত না। প্রথম প্রথম 1-2 দিন তোমার সাথে সামান্য কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু 2-1 কথা ছাড়া আর কিছুই এগোলো না। বুঝলাম চান্স নেই। বুঝলাম আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হিসেবে অলরেডি তোমার প্রেমিক বর্তমান। মনটা বেশ খারাপ হলো। তারপর একদিন চোখে পড়লো তোমার চোখের কোলে জল। দেখলাম করিডোরের এক কোণে দাঁড়িয়ে তুমি কাঁদছো। কানে ধরা রয়েছে মোবাইল ফোন। তারপর বেশ কিছুক্ষণ লক্ষ্য করলাম, যখনই তুমি ফোনে কথা বলো তারপরই তোমাকে ঘিরে রাখে একরাশ বিষণ্ণতা। বুঝলাম এটাই আমার অস্ত্র। তারপর নিজেকে একেবারে ধোয়া তুলসী পাতার মতো তোমার সামনে তুলে ধরলাম। আস্তে আস্তে বন্ধুত্বটা আমাদের বেশ জমলো। তোমাকে যতদূর চিনলাম, তুমি কোনো সম্পর্কের জন্য নিজের সবটুকু দিয়ে দিতে পারো। বুঝলাম বয়ফ্রেন্ডকে খুশি করতে তুমি নিজের আত্মসত্তাটুকু জলাঞ্জলি দিয়েছ। জীবনে তোমার ভালোবাসার বড়ই অভাব। আর তখনই বুঝে গেলাম আমার করণীয় কি। তোমার মনটা যতদূর পারলাম তোমার বয়ফ্রেন্ডের উপর বিষিয়ে দিতে লাগলাম। তোমার মাথায় ঢোকাতে থাকলাম একটা মেয়ে হিসেবে তোমার কতটা স্বাধীনতা থাকা উচিত, তোমার কতটা আত্মসম্মানবোধ থাকা উচিত। তারপর যেদিন রবীন্দ্র জয়ন্তী উৎসবে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সব সম্পর্ক ক্ষুণ্ণ করে এলে, সেদিন ওই গোলাপের গোছাটা একটা গেম প্ল্যান ছিল। আমি জানতাম ওই মুহূর্তে তোমাকে লাল গোলাপ দিতে গেলে তুমি নিশ্চয়ই ভাববে যে আমি তোমায় প্রপোজ করছি, এবং তুমি তা প্রত্যাখ্যান করবে। এবং তারপরে আমি যার পরনায় ভাঙা হৃদয়ে দুঃখ লুকিয়ে তোমার সাথে বন্ধুত্বের অভিনয়টা চালিয়ে যাব। কিন্তু ঘটনাটা যা ঘটলো সেটা আমি কখনো কল্পনা করিনি। তোমার মতো একটা শান্তশিষ্ট মেয়ে আমাকে গোটা কলেজের ছেলে মেয়েদের সামনে সপাটে থাপ্পড় মারতে পারে এটা আমি কল্পনাও করিনি। মাথায় যেন এক মুহূর্তে রক্ত চড়ে গেল। সেদিন থেকে ওই থাপ্পড়ে রিভেঞ্জ নেওয়ার জন্য আমি প্রতি মুহূর্তে ছটফট করেছি। তোমার প্রতি ভালোবাসাটা তারপর আর কোনোদিন অনুভব করিনি। আসলে একটা মেয়ের কাছে এভাবে অপমানিত হওয়ার জ্বালাটা আমার মন থেকে সমস্ত ভালোবাসাকে মুছে দিয়েছিল। বুঝতে পেরেছিলাম একটা দুর্বল মেরুদণ্ডহীন মেয়ের মধ্যে এতটা শক্তি জুগিয়েছে আমি নিজেই। তাই তারপর আমার টার্গেট ছিল তোমাকে সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরশীল তৈরি করার। করলামও তাই। জানতাম তুমি আমার কাছে ফিরবে। তাই তো কদিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে তোমাকে তোমার চোখে অপরাধী করে তুললাম। আর তারপর থেকে যা হলো সেটা সম্পূর্ণই আমার ইচ্ছা অনুযায়ী। তোমার পুরনো প্রেমিককে হারিয়ে তুমি সম্পূর্ণ ভেঙে গিয়েছিলে। সেখান থেকে জীবনের আদর্শ বোঝাতে বোঝাতে তোমাকে টেনে তুললাম আমি। নতুন করে বাঁচতে শেখালাম। অভিনয়টা খুব ভালোই করি আমি। তাই দিনের পর দিন আমার অভিনয়ের জালে জড়াতে জড়াতে তুমি নিজেই একদিন আমাকে ভালোবেসে ফেললে। আমি তো সেদিনের অপেক্ষাতেই ছিলাম। সেবারে কিন্তু প্রপোজটা তুমি করেছিলে। বলতে পারো আমি তোমাকে দিয়ে করিয়েছিলাম। তারপর তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে তোমার সম্পূর্ণ ব্যক্তিগত জীবনেও একচ্ছত্র অধিকার পেয়ে গেলাম। আর সেই ভালোবাসার সুবাদেই তোমার ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড জেনে নিতে আমাকে বিশেষ কারসাজি করতে হলো না। অগাধ বিশ্বাসে ভর করে তুমি আমাকে সমস্ত পাসওয়ার্ড শেয়ার করলে। আর সেটাই ছিল তোমার ব্লান্ডার মিস্টেক। আমি তো ওই দিনের অপেক্ষাতেই ছিলাম। ভালোবাসায় অন্ধ করে তোমার থেকে হাতিয়ে নিয়েছিলাম তোমার এমন কিছু ছবি যা দেখার অধিকার আছে একমাত্র তোমার প্রেমিকের। ভেবেছিলাম আর কটা দিন তোমাকে খেলিয়ে তারপর আসল রিভেঞ্জটা নেব। তোমাকে এমন একটা ধাক্কা দেব যা তুমি বেঁচে থাকতে সহ্য করতে পারবে না। ছবিগুলো হয়তো আরো কদিন পরে পোস্ট হতো। রেখে দিয়েছিলাম সযত্নে সঠিক সময়ে ব্যবহার করার জন্য। সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই তোমার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। একটু একটু করে তুমি যেন কেমন পাল্টে যাচ্ছিলে। মোবাইলে বিজি থাকতে শুরু করলে। তোমার হোয়াটসঅ্যাপ ঘেঁটে জানলাম কলেজের কিছু সিনিয়র ছেলের সাথে তোমার ঘনিষ্ঠ কথাবার্তা চলছে। দেখলাম আমাকে একটু অ্যাভয়েড করছো। সেগুলো নিয়ে প্রশ্ন তুলতেই এক নিমেষে বলে দিলে আমার সাথে আর সম্পর্ক রাখতে চাও না। তারপর হঠাৎই কাল হোয়াটসঅ্যাপ, ফেসবুকের পাসওয়ার্ড বদলে দিলে। এরপরও কি আর নিজেকে ঠিক রাখা যায় তুমি বলো? আর একটু অপেক্ষা করো নীরা ব্যানার্জি। তোমার প্রোফাইল থেকেই পোস্ট করব তোমার অর্ধনগ্ন দেহের পোস্টার। লোকজন ভাববে তুমি নিজেই করেছো। জাস্ট ওয়েট ডার্লিং। টিক টিক 1, টিক টিক 2। বলতে বলতে কথা অসমাপ্ত রেখেই অঘরে শুয়ে পড়ল জয়। মাঝে আরো 2 পেগ মেরে দিয়েছে। কাজেই সমস্ত শক্তি নিঃশেষ হয়ে সে বেহুঁশ হয়ে লুটিয়ে পড়েছে। আর এটাই হলো মোক্ষম সুযোগ।
এই সুযোগের অপেক্ষাতেই ছিল নীরা আর সম্রাট। এবার সেটা কাজে লাগানোর পালা। এতক্ষণ জয়ের আড়ালে খুব সাবধানে সমস্ত ভিডিও রেকর্ডিং করেছে সম্রাট। নেশার চোখে জয় সেসব খেয়ালও করেনি। সম্রাট এবার জয়ের ল্যাপটপ ঘেঁটে খুঁজে বের করলো নীরার ছবিগুলো, ডিলিট করলো মুহূর্তেই। ডিলিট করলো জয়ের ফোনের গ্যালারি থেকেও। বন্ধুর ফোনের স্ক্রিন লক তার অজানা নয়, কাজেই বেশি খাটনি হলো না এ কাজটা করতে তার। এবার আসল কাজের পালা। জয়ের হোয়াটসঅ্যাপ থেকে নীরা এবং সম্রাটের হোয়াটসঅ্যাপে শেয়ার হলো জয়ের একটু আগে স্বীকারোক্তির ভিডিও। ব্যাস, সম্রাটের কাজ শেষ। নিঃশব্দে বেরিয়ে গেল সে ও ঘর থেকে। উই ডিড ইট নীরা, উই ডিড ইট। তোকে ভিডিওটা সেন্ড করে দিয়েছি। এবার জয়কে আনব্লক করে একটা ছোট মেসেজ করে দে। ধন্যবাদ জানিয়ে তোকে ছোট করব না রে সম্রাট। তুই যা করলি তা অনেকেই করবে না। আজকাল মানুষ শুধু নিজের কথাই ভাবে। শুধু বলবো, এভাবেই চিরকাল আমার পাশে থাকিস প্লিজ। সে আমি থাকতেই পারি, কিন্তু তোর বিয়ের পর তোর বর মানবে তো আমি তোর পাশে সারা জীবন থাকতে চাইলে? বিয়ে? ভাবছি আর বিয়েই করব না। একদম ঠিক, আমিও করব না বিয়ে। তুই আর আমি দুজনে মিলে মদ খাবো। আরে ভাই, তুই কি মদ ছাড়া আর কিছু বুঝিস না? বুঝি তো। তোকে কি কি বললি? কিছু না। বলছি চিঠিটা আর একবার লিখবি? হ্যাঁ, কিছু বললি? না তো, বললাম কাল মদ খাবো তাহলে। হ্যাঁ, একদম তাই। জয়ের ফোনে নীরার মেসেজ ঢোকে। কি মিস্টার জয়জিৎ সেন, কেমন লাগছে? বদলাটা তাহলে কে নিল বলো তো? তুমি না আমরা? আর কখনো কারোর সাথে এরকম করার চেষ্টাও করো না, তাহলে পরিণাম কিন্তু আরো খারাপ হতেই পারে। যাই হোক, একটাই কথা বলবো, নিজের স্বীকারোক্তিটা বার কয়েক শুনে নিও। আমার ছবিগুলো যদি অন্য কোথাও সেভ করে রেখে থাকো তাহলে নিজেই ডিলিট করে দিও, নইলে কিন্তু তোমার স্বীকারোক্তিটাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবে। মাইন্ড ইট। আসলে আমি তোমাকে একদমই ভালোবাসি না, কোনো দিনও বাসিনি। একটু যখন দুর্বল হতে শুরু করেছিলাম তখনই সম্রাট আমাকে সবটা জানায় প্রমাণ সহ, আর জীবনের দ্বিতীয় ভুলটা করা থেকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা দুজনে প্ল্যান করে সবটা করেছি। হোয়াটসঅ্যাপে ওই যে সিনিয়র দাদাগুলোর সাথে আমার কনভারসেশন দেখেছ, ওগুলো পুরোটাই ছক। তোমাকে ইচ্ছে করেই দেখানোর চেষ্টা। নিজের জালে নিজেই জড়িয়ে কেমন লাগছে জানিও। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।